একদিকে আমেরিকা, ঠিক আছে, অপর দিক থেকে নতুন একটা বিশ্ব তৈরি হয়ে গেল। এবং আজকে সারা দিন আমেরিকার চোখ ছিল শুধুমাত্র চীনের দিকে। কেন, কি এমন ঘটলো চীনে? আজকে আমেরিকার সমস্ত বিরোধী দেশগুলো একত্রিত হলো। কারণ যে আমেরিকা নিজেকে হত্যা কর্তা বিধাতা মনে করত, সে আমেরিকাকে জব্দ করার জন্য বিশ্বের আজকে প্রায় 20টা দেশ একটা জায়গায় হলো এবং নিজেদের মধ্যে আলোচনা করা হলো কিভাবে নিজেদের ডেভেলপ করা যায়। শুধু ডেভেলপ না, ডেভেলপমেন্ট কীভাবে করা যায়, কানেক্টিভিটি কীভাবে রাখা যায় এবং নিজেদের মধ্যে ইন্টারনাল সিকিউরিটি বন্ডিং কীভাবে রাখা যায়, এই নিয়ে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আজকে ডোনাল্ড ট্রাম্প সারা দিন চোখ রেখেছিল চীনে কি আলোচনা হচ্ছে। কারণ আজকের লড়াইটা শুধুমাত্র ভারত এবং আমেরিকার নয়, আজকের লড়াইটা হচ্ছে দুই শক্তির মুখোমুখি। একটা শক্তি তৈরি হচ্ছে আমেরিকাকে জব্দ করার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আজ যে আর্টিকেলটা আছে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। জাস্ট কিছুক্ষণ আগে পর্যন্ত হয়ে গেল যে বিষয়টা, সেই বিষয়টা আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। প্লিজ সকলকে বলবো একটু ধৈর্য ধরে দেখুন, প্রত্যেকটা পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ হবে আপনাদের কাছে। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চলুন আসুন কি হয়। দেখুন, আমেরিকার কাছে চ্যালেঞ্জ হচ্ছে 3টে দেশ। 1 ভারত, 2 চায়না, 3 রাশিয়া। তো এদিকে রাশিয়া এবং এদিকে চায়না, এই দুটোকে জব্দ করতে না পেরে মাঝখানে যে নরম হয়ে আছে তাকে ভয় দেখানোর চেষ্টা করলো। কিন্তু ওই নরম ভারত যে নরম হয়ে আছে, সে যে কত বড় ঝটকা দিল আমেরিকাকে, সেটা আমেরিকা কেঁদে কুল কিনারা হয়ে গেছে। ওর ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ যে মানুষগুলো ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে, আমেরিকা প্রেসিডেন্ট বানিয়েছে, সেই মানুষগুলো এখন মাথায় হাত দিয়ে বসে গেছে আমরা কি ভুলটাই না করলাম, কি ভুলটাই না করলাম। কারণ এই সেই মানুষ ভোটের আগে এক কথা বলেছিল এবং ভোটের পরে আরেক কথা, নিজের ইগোর জন্য এমনটাই করছে ডোনাল্ড ট্রাম্প। আজকে হলো এসিও সাবমিট, এবং সেটা কোথায় হলো, সেটা হলো চীনে। এবং বিশ্বের প্রায় 20টা দেশে বড় বড় লিডাররা গেছিলেন, প্রেসিডেন্টরা গেছিলেন এবং আমাদের দেশের তরফ থেকেও কিন্তু নরেন্দ্র মোদী গেছিলেন। কিন্তু এই এসিও সাবমিটের একটা মজাদার বিষয় কি জানেন তো, একজন মানুষ শুধু এমনি হাতটা গুটিয়ে এভাবে দাঁড়িয়েছিল। সেটা কে বলুন তো, কমেন্ট করুন তো। একটা দেশের প্রাইম মিনিস্টার এভাবে হাত গুটি দাঁড়িয়ে আছে, আপনারা কমেন্ট করুন তো। এটা দেখুন তো আপনাদের মাথায় কোনো আইডিয়া আসছে কিনা সে মানুষটাকে, নইলে আমি লাস্টে বলে দিচ্ছি। রাশিয়া সবসময় ভারতের পাশে আছে, কারণ রাশিয়া বুঝিয়ে দিয়েছে যে ভারত যেন রাশিয়ার কাছে তেল কেনা বন্ধ না করে। তার জন্য রাশিয়ার বাজার ওপেন করে দিয়েছে ভারতীয়দের জন্য। যা নেবে নিয়ে নাও, পয়সা নেই মাল দিয়ে দাও, পয়সাও লাগবে না, টাকাও লাগবে না, তোমরা মাল দিয়ে দাও, আমাদের সেটাও নেব। তো একদিক থেকে যেমন দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প যেমন বিশ্বকে জব্দ করার জন্য বসে আছে, তেমনই রাশিয়া আর মোদি, আজকে আমাদের প্রাইম মিনিস্টার মোদি, দুজনের মধ্যে যে একান্ত আপনে যে মিলন, যে আনন্দের মুহূর্ত কাটিয়েছে এবং সাথে কিছুক্ষণ পর তাদের সঙ্গে দেখা করতে এসেছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, এবং 3টে হাত যখন একটা জায়গা হয়ে গেছে, এই ভয়টাই চায়না পেয়েছে, আমেরিকা পেয়েছিল। কারণ আমেরিকা বলেছিল রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আমি নষ্ট করে দেবো, চায়না তো সঙ্গে এমনই ভারত শত্রুতা মেনটেন করছে, আর দুই দেশ এক হবে না। তো আজকে 3টে হাত এক হয়ে গেল, এইটাই ডোনাল্ড ট্রাম্পের কাছে সব থেকে বড় চিন্তার বিষয়। আর দূর থেকে এই 3টে হাত এক হওয়াকে মজা করে দেখলো, এইভাবে গুটিয়ে দেখলো পাকিস্তান দেখছে। এবং পুতিন যথেষ্ট টাইম কাটিয়েছে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে। এবং এখানে ভীষণই একটা গর্বের বিষয়, ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু কভার করা হচ্ছে। আমি প্রত্যেকটা আর্টিকেল আপনাদের সামনে এনেছি। দেখুন, জিও পলিটিক্স কি জিনিস যদি বুঝতে পারেন, এর মতো মজাদার জিনিস কিছু হয় না। জাস্ট 2 মাস আগে এসিও যখন সাবমিট চলছিল চায়নাতে, তখন সেটা অ্যাটেন্ড করেছিল কে? যখন চায়না প্রেসিডেন্ট ফরেন মিনিস্টার অ্যাটেন্ড করাচ্ছিল, ডিফেন্স মিনিস্টার, তখন ভারত থেকে গেছিল কে রিপ্রেজেন্টেটিভ হয়ে?
তখন ভারত থেকে গেছিল কে? রাজনাথ সিং, আমাদের ডিফেন্স মিনিস্টার। রাজনাথ সিংজি গেছিলেন ওখান থেকে, ভারত থেকে, এবং সব কিছু যখন ঠিকঠাক ছিল, বাট জয়েন্ট ডিক্লিয়ারেশন মানে সবাই সব দেশে নানান সমস্যা বলে সমাধান করে একটা বইয়ের মতো করা হয়, ওখানে সবাই সব দেশ সাইন করে, ওটাকে বলে জয়েন্ট ডিক্লিয়ারেশন। আর যখন জয়েন্ট ডিক্লিয়ারেশন হলো তখন তৈরি হচ্ছিল, তখন রাজনাথ সিং একটা কথা বলেছিলেন। কি বিষয়ে বলেছিলেন? যে আচ্ছা আপনি একটা কথা বলুন তো, যে পাকিস্তান পেহেলগাম আক্রমণ করলো, পেহেলগামে গিয়ে আক্রমণ করলো, গুলি চালালো, অতগুলো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল, সেই জয়েন্ট ডিক্লিয়ারেশনে উল্লেখ নেই কেন? উপরন্তু এটা উল্লেখ আছে যে ভারত বালুচিস্তানকে মদত করছে এবং পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা করার বিষয় চলছে, যেটা ভারত কখনো করেইনি। তাহলে পেহেলগাম ইস্যু উল্লেখ নেই কেন? তো রাজনাথ সিং কি করেছিলেন? ওই জয়েন্ট ডিক্লেয়ারেশন সাইন করেননি, তাই জয়েন্ট ডিক্লেয়ারেশন সম্পূর্ণ ব্যর্থ হিসেবে ঘোষণা হয়ে গেছিল, সম্পূর্ণ ব্যর্থ হিসেবে ঘোষণা হয়েছিল। আর তার ঠিক 2 মাস পর দেখতে পাচ্ছেন এই পেহেলগাম ইস্যুটাকে নিয়ে, ডেটও দেখে নিন আপনারা, নিউজে এসেছিল, তার ঠিক 2 মাস পর আজকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ভারত সরকার পৌঁছে গেছে চায়নাতে পৌঁছে গেছে, এবং তিনি আজকে এসিও সাবমিটে দাঁড়িয়ে পরিষ্কারভাবে কথা উল্লেখ করে দেন। কি কথা উল্লেখ করেন? যে আমরা দেখতে পেয়েছি 22শে এপ্রিল সে পেহেলগামের ঘটনা, সে পেহেলগামের ঘটনা উল্লেখ করেন, অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করেন, এবং সাথে সাথে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল পুরো বিষয়টা পৌঁছে দেন, যে বিষয়টা ভারতের মধ্যে ছিল এবং সকলের সামনে নরেন্দ্র মোদী কি করেছে আজকে তুলে ধরেছেন। যে তুলে ধরাটা রাজনাথ সিং যখন গেছিলেন তখন কিন্তু তুলে ধরেনি বলে জয়েন্ট ডিক্লারেশন সাইন করে আসেননি, কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার আজকে সেটা করে এসেছেন, ইন্টারন্যাশনাল লেভেলে খবরটা পৌঁছে দিয়েছেন, যেভাবে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করেছে, অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করেছে। ভারত ভাই কাউকে ভয় পায় না, ডোনাল্ড ট্রাম্পকেও পায়নি, পাকিস্তানকেও পায় না। এটা যদি কেউ ভেবে থাকে ভারত ভয় পাচ্ছে, তাহলে তার সেটা নিজস্ব ব্যাপার, তার নিজস্ব ব্যাপার। আজকে ডায়েট কিন্তু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেলটা এসিও সাবমিটে, ডায়েট কিন্তু পাকিস্তানের নাম করেননি, ডায়েট পাকিস্তানের নাম করেননি। দেখুন এশীয় সাবমিট নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে যেই জায়গাগুলো আমাদের দেখতে হবে বা যেই জায়গাগুলো বুঝতে হবে সেটা কি, যে আমরা দেখতে পাচ্ছি আজকে এশীয় সাবমিট হয়েছে, সেখানে এই এশীয় সাবমিটে ডায়েট পাকিস্তানের কথা উল্লেখ করেনি, পেহেলগামের কথা উল্লেখ করেছে, কিন্তু পাকিস্তানের কথা উল্লেখ করেনি। আপনারা ভাববেন কেন পাকিস্তানের কথা উল্লেখ করেনি? তার কারণ হচ্ছে এই এশীয়তে একটাই বিষয়, সেটা হচ্ছে কেউ কারোর নাম উল্লেখ করতে পারবে না, কি সিচুয়েশন এসছে উল্লেখ করো। কারণ আজকে ব্যাপারটা হচ্ছে ভারত যদি পাকিস্তানের নাম উল্লেখ করে, পাকিস্তানের নাম উল্লেখ করা যাবে না, অপরদিকে চায়নাতে আবার পাকিস্তানের বন্ধুত্ব, চায়না যে মুভ করে যায়, তার নাম না করে ডায়েট পেহেলগাম অপারেশন সিন্দুরের কথা কিন্তু তিনি উল্লেখ করে এসেছেন, যেহেতু পাকিস্তান সদস্য আছে এবং অপরদিক থেকে মানে চীনের ঘনিষ্ঠতা, এবং একটাই কথা বলেছে যে ইসলামাবাদকে এই এশীয় থেকে কিন্তু টেররিজম হিসেবে ঘোষণা করা উচিত, এটা কিন্তু বলে এসেছে। তাই তিনি কোনো প্রকারভাবে পাকিস্তানের কথা উল্লেখ করেননি, এবং 3টে বড় বড় পয়েন্টের কথা কিন্তু তিনি বলে এসেছেন এশীয় সাবমিটে, 3টে বড় বড় পয়েন্টের কথা। সে 3টে বড় বড় পয়েন্ট কি ছিল যদি আপনারা দেখেন এবং খুব ভালোভাবে বুঝেন তা দেখতে পাবেন, 3টে যে বড় বড় পয়েন্ট, সে 3টে বড় বড় পয়েন্ট হচ্ছে সিকিউরিটি, কানেক্টিভিটি এবং অপরচুনিটি। সিকিউরিটি কি বলছে? প্রাইম মিনিস্টার দাঁড়িয়ে ওখানে পরিষ্কারভাবে বলেছিলেন টেররিজম অ্যাজ দ্য বিগেস্ট রিজিনাল সিকিউরিটি থ্রেট। আজকে আমার ওপর হচ্ছে, কালকে যে তোমাদের ওপরে আতঙ্কবাদীরা আক্রমণ করবে না এমন তো কোনো গ্যারেন্টি নেই। টেররিজম দেখা মানেই বদলা নেওয়া বা সেই সমস্ত অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া, আজকে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে বলে এসেছেন। এবং তিনি এটাও বলে দিয়েছেন বিনা সিকিউরিটিতে নো ট্রেড, নো কানেক্টিভিটি, নো ডেভেলপমেন্ট। যদি সিকিউরিটি সেই দেশ প্রোভাইড না করে তাহলে সেই দেশে আমরা ব্যবসা করব না, এইটাও কিন্তু বলে দিয়েছেন।
এবং তিনি আরেকটা কথা বলেছেন, একটা গ্রুপ তৈরি করা হোক এবং সেই গ্রুপটা আরেকটা গ্রুপের মাধ্যমে দেওয়া হোক। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জয়েন্ট কাউন্টার টেররিস্ট ইফেক্ট বলে একটা গ্রুপ তৈরি করা হোক এবং এই গ্রুপটা এসিও মেম্বারদের মধ্যেই থাকবে এবং এই গ্রুপটা পরিচালনা করবে কে? রিজিওনাল অ্যান্টি টেররিজম যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন যাকে বলা হয় আরটিএস, যেটা তাসকানে আছে, তাসকানের হেড অফিস, একে দেওয়া হোক যে তোমরাই পরিচালনা করো, টেররিজম যেখানে আছে সেখানে তুলে ধরো বিষয়টা। আর অপর দিক থেকে কোনো প্রকার সাইবার ক্রাইম, ড্রাগ, এই সমস্ত বিষয়ে কিন্তু কোনো কথা না বললে নয়। কারণ কি? কারণ এই তিনটে জিনিসকে কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে, মানে এশীয় থেকে নিষিদ্ধ করতে হবে, পরিষ্কার তিনি বলে এসেছেন। অপর দিক থেকে যদি আমরা দেখি এই এশীয়তে দেখুন কতগুলো কান্ট্রি আছে এবং তিনটে অবজারভারও আছে, ঠিক আছে? তো এই এশীয় নিয়ে আজকে বড় কথা হলো এবং সাথে সাথে এটাও আলোচনা হয়ে গেল এশীয় সাবমিটে। সে কি আলোচনা? সে আলোচনাটা হচ্ছে যে ভারত এবং রাশিয়া যেহেতু বলে দিচ্ছে ভারতকে টেকনোলজি প্রোভাইড করবে এবং ভারতের ছেলেমেয়েরা এখানে এসে কাজ করতে পারে, কোনো অসুবিধা নেই। ভারতের সাথে যদি কেউ টাকা দিয়ে লেনদেন করতে না পারে তা জিনিসপত্র দিয়ে লেনদেন করা হোক, এটাও বলা দেওয়া হয়েছে। অপর দিক থেকে রেয়ার আর্থ এলিমেন্টের কথা, যেটা বারবার চীন বলেছিল যে আমেরিকা নেবার জন্য পাগল হয়ে যাচ্ছে, সে আমেরিকাকে আমরা দেব না, ভারতকে দেব, সেই কথাও কিন্তু হয়েছে। মানে অ্যাকচুয়ালি বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প আজ রাতে সত্যি ঘুমাবে না এবং আমরা আপনাদের বলছি যে টেকনোলজিতে আমরা সবার আগে। কারণ যে বিষয়টা, এই যে ডোনাল্ড ট্রাম্প গতকালই টুইট করে জানিয়েছিলেন যে ভারতীয়দের জব থেকে ছাড়িয়ে দাও, আমেরিকায় যে সমস্ত ভারতীয়রা চাকরি করছে জব থেকে ছাড়িয়ে দাও। ভাই একবার বল যত ভারতীয় ডক্টর আছে ছাড়িয়ে দেবো, চলে যাও। একবার বল ইঞ্জিনিয়ারদের ভারতে পাঠিয়ে দাও, একবার বল টেকনিশিয়ানদের ভারতে পাঠিয়ে দাও, বলার তো ক্ষমতা নেই। আর সেই পয়েন্টটাও কিন্তু বিশ্ব মঞ্চে, মানে আন্তর্জাতিক বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন প্রাইম মিনিস্টার। দেখুন প্রত্যেকটা জিনিস, এই যে আপনারা দেখছেন, হ্যাঁ ওরা আমাদের ওপর ট্যারিফ লাগিয়েছে, একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা নেই, ক্ষতি একটু হবে, কিন্তু আমরাও কিন্তু ওদের পাল্টা জবাব দিয়েছি। ভারত স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে ওদের 50% ট্যারিফকে আমরা গুরুত্ব দিইনি। আমাদের প্রত্যেকটা ঘরে, আমি আপনাদের বলছি, প্রত্যেকটা ঘরে যদি ছেলেমেয়েরা চায়, যারা গার্জেনরা দেখছেন এই ভিডিওটা, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, তাহলে এখনো সময় আছে। আমি কথা দিচ্ছি যে এই বছর 30শে নভেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ছেলে মেয়ে এআই টুলস নিয়ে কাজ করবে এবং ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম জব, ঘরে বসে, বিশেষ করে মেয়েদের জন্য বাড়িতে বসে মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করবে এআই টুল ইউজ করে। কারণ এখন যা দেখছেন, এখন নানান রকম ভিডিও দেখছেন, নানান রকম আর্টিকেল দেখছেন, ইংরেজিতে লেখা আছে বুঝতে পারছেন না, সব এআই টুলসের কাজ। নিজের ভাষা মতো বুঝিয়ে দেবে, যা জানতে চাইবেন সেটা আপনাকে দেবে, যা চাইছেন সেটা আপনাকে হাতে কাছে পাইয়ে দেবে। এটাই হচ্ছে এআই। আর এআইকে হাতিয়ার করেছে আমেরিকা, এআইকে সব থেকে বড় হাতিয়ার করেছে আমেরিকা। আর এই এআই যদি আপনি শিখতে চান, কারণ আমরা কথা দিচ্ছি পশ্চিমবঙ্গে 30শে নভেম্বরের মধ্যে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা এআই শেখাবো। যদি আপনারা শিখতে চান তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি শিখতে চান তো এই নাম্বার 9332813134, এই নাম্বারে হাই স্কিল, হোয়াটসঅ্যাপে হাই স্কিল বলে লিখে পাঠান, হোয়াটসঅ্যাপ, ফোন করবেন না। কারণ আপনি যদি মাসে, যে আমেরিকা বলছে যে ভারতের ইকোনমি ডেড ইকোনমি, আমাদের ইকোনমি যথেষ্ট স্ট্রং ইকোনমি, আমাদের ইকোনমি আরও স্ট্রং করতে হবে। আপনি যদি এআই শিখে নিতে পারেন তাহলে প্রত্যেক মাসে আপনি খুব কম করে হলে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করবেন। আর এখন সবই এআই চলে এসেছে, এআই নিয়ে সবাই কাজ করছে। এআই শেখাচ্ছি আমরা, কারণ আমাদের কাছে বেস্ট টিচার আছে,
আর এআই শিখতে হলে অতি অবশ্যই যে সমস্ত গার্জেনরা দেখছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনার পাশাপাশি এটা শেখান। মাত্র 2 মাসের কোর্স, মাত্র 2 মাসের কোর্স। রিকোয়েস্ট করছি ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করুন, উজ্জ্বল করুন, আর কিচ্ছু না। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, এই বাংলা জ্ঞান হাব চ্যানেল একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ছেলে মেয়েকে এআই হাতে ধরে শেখানো। কারণ এখন এআই টেকনোলজির যুগ, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। হাতে যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে আপনি এআই শিখে যাবেন, আর যদি ল্যাপটপ থাকে আরও ভালো। আমাদের কাছে মানে সেরা বেস্ট বেস্ট আমি বলে দিচ্ছি, সেরা টিচার আছে এআই এর জন্য। এ মাত্র 2 মাসের কোর্স। 2 মাস পর, 2 মাস পর আমরাই আপনাদের জব দেব, আমরাই জব দেব, কথা দিচ্ছি। তো যারা শিখতে চান অতি অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান, নিজের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।